আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও আজকের এই ক্লাসটি যারা উপভোগ করছেন সবাইকে সুস্বাগত। আমি ফারুক আহমেদ, সহকারী শিক্ষক, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। তো শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন স্কুলের ধারাবাহিকতায় আজও আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর দ্বাদশ অধ্যায়ের বিজ্ঞান বিষয়ের একটি পাঠ উপস্থাপন করব। তো আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং ক্লাসটি লাইক এবং শেয়ারের মাধ্যমে তোমার অপর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সরকারের সিদ্ধান্ত মোতাবেক ইতিমধ্যেই অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছো। তো আমিও তোমাদের সেই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় আজও আমি বিজ্ঞানের দ্বাদশ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে একটি অ্যাসাইনমেন্ট পেয়েছো। তো তোমরা আশা করি আমার সাথেই থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, তো আমার পরিচয় আগে আমি দিয়েছি, তো আবার নতুন করে দেওয়ার প্রয়োজন নাই। তোমরা চিত্রে তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। দেখো, খুব পরিচিত একটা ছবি মনে হচ্ছে। তো আমরা আরো কিছু ছবি দেখে নেই। খুব পরিচিত ছবি, তাই না? এগুলো কি তোমরা কি কেউ তোমাদের মধ্যে বলতে পারবে যে এগুলো আসলে কিসের ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি? খুব পরিচিত ছবি। সূর্য, চাঁদ, তারা, আকাশ ইত্যাদি দেখা না দেখা সবকিছু নিয়ে এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা কি বলতে পারি? আকাশ, মহাকাশ। তো আমাদের আজকের পাঠ হচ্ছে মহাকাশ ও উপগ্রহ। তো কি বলেছি শিক্ষার্থী বন্ধুরা? তো আজকের আমার পাঠ হচ্ছে মহাকাশ ও উপগ্রহ। তোমরা দিনের বেলায় আকাশের দিকে তাকালে সূর্যকে দেখতে পাও। তো রাতের মেঘমুক্ত আমাদের আকাশ আমাদেরকে বিস্মিত করে, কি সুন্দর তার প্রকৃতি। রাতের আকাশে তাকে চাঁদ মিটমিট করে জ্বলে, অসংখ্য তারা, এদের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। আমাদের মাথার উপর রয়েছে অনন্ত আকাশ, সীমাহীন ফাঁকা জায়গা বা মহাকাশ। তো সূর্য, চাঁদ, গ্রহ, তারা, মহাকাশ, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদি দেখা না দেখা সবকিছু নিয়েই কি সবকিছু নিয়েই আমাদের মহাকাশ। তো এই পাঠে আমরা কি শিখবো সেটা আগে আমরা দেখে নিই। তো আমরা এই পাঠ শেষে তোমরা মহাকাশ ও মহাবিশ্ব ব্যাখ্যা করতে পারবে, প্রাকৃতিক ও কৃত্রিম উপগ্রহ ব্যাখ্যা করতে পারবে, কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তো আমরা ধারাবাহিকভাবে আজকের এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা খেয়াল করো, তোমরা স্লাইডের মধ্যে খেয়াল করো। তো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? যে এটা এটা হচ্ছে সৌরজগৎ। এটা হচ্ছে সৌরজগৎ। সূর্যকে কেন্দ্র করে সূর্য, বুধ, শুক্র, পৃথিবী, এইভাবে তোমাদের গ্রহগুলো কি করছে? একটা নির্দিষ্ট দূরত্বে বৃত্তাকারে আবর্তিত হচ্ছে। তো তোমরা এখানে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এটা হচ্ছে কি আমাদের পৃথিবী। আর পৃথিবীর চারদিকে কি আছে? কি যা আবরণ, বায়ুর আবরণ। তো দেখো, এটা হচ্ছে আমাদের
পৃথিবী, এই যে কালারটা, এটা হচ্ছে আমাদের পৃথিবী। ওটা এখানে, এটা হচ্ছে বায়ুমণ্ডল। আর পৃথিবী থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কি আছে, আমাদের বায়ুমণ্ডল রয়েছে। পৃথিবী থেকে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কি রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে। সো সেই বায়ুমণ্ডলের বাহিরে, যে বায়ুমণ্ডলের যে বাইরে যে অংশটুকু, সেই বাইরের অংশটুকুকে আমরা বলবো পৃথিবী। এবং বায়ুমণ্ডল যে 160 কিলোমিটার পর্যন্ত দূরত্ব, সেখানে রয়েছে বায়ুমণ্ডল। সেই 160 কিলোমিটারের যে বাইরের যে অংশগুলো রয়েছে, বাইরে যে অনন্ত অসীম যে সীমারেখা, সেটাকে আমরা বলবো মহাকাশ বা মহাশূন্য। তো এখানে খেয়াল করো যে বাকি যে অনন্ত অসীম যে সীমারেখা, সেটা হচ্ছে মহাকাশ। পৃথিবী থেকে 160 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডল শেষ এবং মহাকাশ শুরু। অর্থাৎ পৃথিবী থেকে কি বলেছি, যে পৃথিবী থেকে 160 কিলোমিটারের পর বায়ুমণ্ডলের 160 কিলোমিটার পর্যন্ত হচ্ছে বায়ুমণ্ডল। এই 160 কিলোমিটারের পরে হচ্ছে তোমার মহাকাশের শুরু, আর শেষটা হচ্ছে অনন্ত অসীম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরের স্লাইডে খেয়াল করো, এখানে মহাকাশ বা মহাশূন্যটা কি। মহাকাশ বা মহাশূন্যে শুরু আছে, কিন্তু তার কি নেই, শেষ নেই। তো এখানে দেখো, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা থাকে, তাকে আমরা মহাকাশ বা মহাশূন্য বলি। কি, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদির মাঝে যে খালি জায়গা থাকে, তাকে আমরা বলি মহাকাশ বা মহাশূন্য। আমরা আবার এই চিত্রটা খেয়াল করি। এখানে দেখো, সূর্য, চাঁদ, গ্রহ, তারা, মহাকাশ, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদি দেখা না দেখা সবকিছু নিয়েই হচ্ছে মহাবিশ্ব। তাহলে এই পার্থিব জগতে যা কিছু আছে, তার সব নিয়ে হচ্ছে মহাবিশ্ব। আমরা কি বলেছি, যে ওই পার্থিব জগতে, এই পার্থিব জগতে যা কিছু আছে, সকল কিছু নিয়ে হচ্ছে আমাদের মহাবিশ্ব। একটি ক্ষুদ্র অণুজীব থেকে শুরু করে, মানে জাগতিক, এই পার্থিব জগতে সকল বিষয় নিয়ে হচ্ছে আমাদের মহাবিশ্ব। সেই মহাবিশ্বের শুরু আছে, কিন্তু তার শেষ নেই। তো তোমরা পরের স্লাইডে খেয়াল করো, আমরা মহাবিশ্বের যে সকল অংশে পদার্থ বা বস্তু বেশি জড়ো বা ঘনীভূত হয়েছে, তাদেরকে বলা হয় গ্যালাক্সি। মহাবিশ্বের একটি নির্দিষ্ট অংশে কি আছে, কিছু কিছু অংশ জড়ো বা ঘনীভূত অবস্থায় আছে, সেটাকে আমরা বলি গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, তার নাম হচ্ছে ছায়াপথ। আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, সেই গ্যালাক্সির নাম হচ্ছে ছায়াপথ। তো এই মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে একটি তোমার ব্যাপক একটা তত্ত্ব আছে। সেই তত্ত্বটাকে আমরা বলি বিগ ব্যাং তত্ত্ব। আমরা কি বলেছি, যে মহাবিশ্বের সম্পর্কে বিজ্ঞানী নিউটনের একটি তত্ত্ব, সেই তত্ত্বটাকে আমরা বলি বিগ ব্যাং তত্ত্ব। তো সরি, স্টিফেন হকিং, বিগ ব্যাং এই তত্ত্বের জনক হচ্ছে স্টিফেন হকিং। তো বিগত কয়েক বছর আগে উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পরকালে উদ্দেশ্যে পাড়ি দেন। সেই যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী স্টিফেন হকিং হচ্ছে বিগ ব্যাং এর জনক। তো একসময় ধারণা ছিল যে এই তত্ত্বের মতে মহাবিশ্বের একসময় অত্যন্ত উত্তপ্ত ঘনরূপে বা ঘন অবস্থায় ছিল, যা অতি দ্রুত প্রসারিত হচ্ছিল। দ্রুত প্রসারণের ফলে মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায় এবং বর্তমানে প্রসারণশীল অবস্থায় পৌঁছায়। অতি সাম্প্রতিক জানা গেছে যে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ সংঘটিত হচ্ছিল প্রায় 13.6
7.5 বিলিয়ন বছর পূর্বে, এবং এটাকে পৃথিবীর বর্তমান বয়স হিসেবে ধরা হয়। বিজ্ঞান তত্ত্ব একটি বহু পরীক্ষিত বৈজ্ঞানিক তত্ত্ব যা বেশিরভাগ বিজ্ঞানী গ্রহণ করেছেন। এর কারণ জ্যোতির্বিদদের পর্যবেক্ষিত প্রায় সকল ঘটনাই এই তত্ত্ব সঠিক ও ব্যাপক ব্যাখ্যা করতে সক্ষম। তো এখানে তোমরা খেয়াল করো যে সৌরজগৎ তোমরা দেখতে পাচ্ছ। সৌরজগৎ তো তোমরা জানো সূর্যকে কেন্দ্র করে আহ সৌরজগৎটা কি, যে সৌরজগৎকে কেন্দ্র করে তার গ্রহ উপগ্রহ, সূর্যকে কেন্দ্র করে তার গ্রহ উপগ্রহ নিয়ে যে জগৎটা গঠিত সেটাকে আমরা বলি সৌর জগৎ। তো সৌরজগতের মোট গ্রহের সংখ্যা হচ্ছে 8টি। তো সেই গ্রহগুলোকে ধারাবাহিকভাবে ক্রম অনুসারে সাজানো হয়েছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, এরকম। তারও গ্রহ ছিল, প্লুটো ছিল, বালকান নামে একটি গ্রহ ছিল, সেটি এখন দেখা যায় নাই বলে সেটি এখন বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তো সেটি ধারাবাহিকভাবে দূরত্ব অনুসারে সাজানো হয়েছে। সেই ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে হবে। তো 8টি গ্রহ রয়েছে সৌরজগতে মোট। তো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন, সেই 8টি গ্রহ নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। এই সূর্য থেকে কিন্তু পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড, প্রায় 500 সেকেন্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরো কিছু তোমরা চিত্র তোমরা লক্ষ্য করো। তো সূর্যের এই গ্রহের সংখ্যা হচ্ছে, আমরা একটু আগেই যে পড়েছি যে সূর্যের গ্রহের সংখ্যা হচ্ছে 8টি। এই 8টি গ্রহ ছাড়াও আরো কিছু গ্রহ রয়েছে। বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে কিছু গ্রহ আবিষ্কার করেছেন, কৃত্রিম উপগ্রহ, সেগুলোকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। মানুষের তৈরি যে সকল উপগ্রহ, যেমন পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। তো এরূপ মানুষের তৈরি যে সকল উপগ্রহ, পৃথিবীকে কেন্দ্র করে যে উপগ্রহগুলো রয়েছে, কৃত্রিম উপগ্রহ, সেগুলি হচ্ছে কৃত্রিম উপগ্রহ, যা সবগুলি হচ্ছে মানুষের তৈরি। তো তোমরা কৃত্রিম উপগ্রহ সম্পর্কে তোমরা নিচের কাছে পড়েছো যে পৃথিবীর চারদিকে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল ও টানের প্রয়োজন হয়। কৃত্রিম উপগ্রহের উপর পৃথিবীর আকর্ষণ বল বা অভিকর্ষ বল একই কেন্দ্রমুখী বল যোগায়। হিসাব করে দেখা গেছে যে যদি কোনো কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর প্রায় 250 কিলোমিটার উপরে তুলে, কত, 250 কিলোমিটার উপরে তুলে 8 কিলোমিটার বেগ দেওয়া যায়, প্রতি সেকেন্ড 8 কিলোমিটার বেগ দেওয়া যায়। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, কোনো বস্তুকে, কোনো উপগ্রহকে পৃথিবীর প্রায় 250 কিলোমিটার উপরে নিয়ে যদি প্রতি সেকেন্ডে 8 কিলোমিটার বেগ দেওয়া যায়, তখন সেটি কি হবে, অটোমেটিকলি সেটি ঘুরতে থাকবে। তো সেই ঘোড়াটাকে সেগুলো কৃত্রিম উপগ্রহ সাধারণত সেই তীরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো এখানে একটি কৃত্রিম উপগ্রহ দেখো, সেটা যে বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ, সেটা সাম্প্রতিক বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে। তো দেখো যে কৃত্রিম উপগ্রহগুলো কিভাবে ঘুরে। তো আমি তো গ্রহকে কেন্দ্র করে যারা ঘুরে তারা হলো উপগ্রহ। আমরা বলেছি যে গ্রহগুলো ঘুরে সূর্যকে কেন্দ্র করে, আর উপগ্রহগুলো ঘুরবে পৃথিবীকে কেন্দ্র করে। তো এখানে দেখো যে এটি কৃত্রিম উপগ্রহ কিভাবে ঘুরবে। পৃথিবী তার চারদিকে কৃত্রিম উপগ্রহটি ঘুরবে, সেটি পৃথিবী থেকে 250 কিলোমিটার উপরে তুলে প্রতি সেকেন্ডে 8 কিলোমিটার বেগ দেওয়া সেখানে হয়েছে। তো সেটি হলো তোমার কৃত্রিম উপগ্রহ। মহাশয় পাঠানো যে সকল যান
পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, অর্থাৎ মানুষের তৈরি যে সকল মানুষের তৈরি যে সকল যান মানুষের তৈরি যে সকল যান কি তোমার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তাকে আমরা বলবো কৃত্রিম উপগ্রহ। আর সূর্যকে কেন্দ্র করে যা ঘুরে তা হচ্ছে গ্রহ। তো তোমরা নিশ্চয়ই গ্রহ এবং উপগ্রহের পার্থক্য বুঝতে পেরেছ। তো বিভিন্ন গ্রহের বিভিন্ন রকমের উপগ্রহ রয়েছে। তো এখানে তোমাদের যে পৃথিবীর বইয়ে দেওয়া আছে যে তোমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ, আর কৃত্রিম উপগ্রহ তো অসংখ্য রয়েছে। তো আমরা এখন যে কৃত্রিম উপগ্রহের ব্যবহার আমরা শিখবো। এখানে দেখো পৃথিবী পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহ আছে যা কি করে পৃথিবীকে পর্যবেক্ষণ করে। তো আবহাওয়ার পূর্ব বা জানতে সাধারণত আমরা কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়। আমরা টেলিভিশন বা রেডিওতে আবহাওয়ার খবর শুনি এবং পত্রিকায় আবহাওয়ার খবর পড়ি। এসব মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস কোথায় থেকে পাওয়া যায় আমরা কি একটু লক্ষ্য করেছি? তো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা যে এই খবরগুলো পাই সেগুলো কৃত্রিম উপগ্রহ থেকে আমরা পেয়ে থাকি, আবহাওয়ার সংকেতগুলো। তারপর এখানে খেয়াল করো, যেখানে কি তোমার যে মোবাইল ফোন, হ্যাঁ, যোগাযোগ মাধ্যম, তাই না? যোগাযোগ মাধ্যমের যে আমরা খবরগুলো পেয়ে থাকি সেটাও আমরা কৃত্রিম উপগ্রহের সাহায্যে পেয়ে থাকি। ধরো তোমার আমরা যদি এখানে বসে আছি, তো এখানে বসে ইংল্যান্ডের ধরো কিছুদিন আগে তোমার ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলা হচ্ছে, তোমার বাংলাদেশের ক্রিকেট খেলা হচ্ছে। তো এই যে নিউজগুলো আমরা এই নিউজগুলো কোথায় থেকে পাই? আমরা এই নিউজগুলো যোগাযোগ উপগ্রহের সাহায্যে সাথে সাথেই পাই, বা যে দূরের খবরগুলো আমরা লাইভ দেখতে পাই এই কৃত্রিম উপগ্রহের সাহায্যে। তো আবার খেয়াল করো, এখানে তো সামরিক বা গোয়েন্দা উপগ্রহ আছে। সামরিক বা গোয়েন্দা উপগ্রহ সেটার কি কাজ দেখো, এখানে যে সামরিক বাহিনীরা এখানে বিভিন্ন কাজে তারা উপগ্রহের সাহায্যে তথ্য নিচ্ছে। গোয়েন্দার কাজ করার জন্য সামরিক বাহিনীতে যে উপগ্রহ ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে গোয়েন্দা উপগ্রহ। প্রতিপক্ষ যোদ্ধারা কোথায় লুকিয়ে আছে, গোপনে তারা কোথায় অনুপ্রবেশ ঘটাচ্ছে কিনা, কোনো গোপন আক্রমণ হচ্ছে কিনা ইত্যাদি খবর সংগ্রহের জন্য উপগ্রহ ব্যবহার করা হয়ে থাকে। নৌ পরিবহন উপগ্রহ লক্ষ্য করো, তো বিমান বা জাহাজের আমরা অনেক সময় ভ্রমণ করে থাকি। বিশাল সমুদ্রে জাহাজ কি করে অবস্থান নির্ণয় করে, কোন বিমান আকাশে কোথায় আছে, কিভাবে আছে, তা সাধারণত নৌ পরিবহন উপগ্রহের সাহায্যে নির্ণয় করা হয়ে থাকে। জ্যোতির্বিদ্যা বিষয়ে উপগ্রহ, এই উপগ্রহের সাহায্যে উপগ্রহে রাখা টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রে মহাবিশ্বের সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য বিজ্ঞানীদের দিয়ে থাকে। তো এই ছিল মোটামুটি তোমাদের এই অধ্যায়ের আজকের ক্লাসে। তো আমি তোমাদেরকে আর একক কাজ বা বাড়ির কাজ যদি ছিল তো আমি তোমাদেরকে দিচ্ছি না, তোমরা যেহেতু সবাই এখন অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমি আশা করি তোমরা অ্যাসাইনমেন্টের ফাঁকে ফাঁকে তোমরা অনলাইন ক্লাসগুলো ফলো করবে। তো আমরাও সেই অ্যাসাইনমেন্টের আলোকে আমাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি। তো আমি আমার আজকের ক্লাসটি আর বাড়াচ্ছি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।